যদি আপনি তিনজন কোটিপতির সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ কোটিপতিটা আপনি হবেন। আর যদি আপনি তিনজন ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ ব্যবসায়ীটা আপনি হবেন। আর যদি আপনি তিনজন চোরের সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ চোরটা আপনি হবেন। আরও বেশি বুদ্ধি খাটিয়ে যদি আপনি তিনজন বেকারের সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ বেকারটি আপনি হবেন। তাই আপনাকেই চুজ করতে হবে কার সাথে চলবেন, কার সাথে ঘোরাফেরা করবেন। ইটস অনলি আপ টু ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালবেলা, বাচ্চারা ঘুমে, ওদের স্কুল বন্ধ, শুধু সাইফ কলেজে গিয়েছে, ওর পরীক্ষা চলছে। তো হচ্ছে সকালে রুটি খেয়ে তারপর চলে গিয়েছে। এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করব। তো বাসায় হচ্ছে মেরা পিঠা ছিল কিছু, যেটা আমি লবণ দিয়ে করি। তো সেটা হচ্ছে কেটে তারপর ভাজি করে চা দিয়ে খেতে আমরা অনেক পছন্দ করি। তো ভাবলাম যে আরও কিছু মেরা পিঠা বানিয়ে নিই। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এটাতে। তো আমি হচ্ছে কোরানো নারিকেলটাই দিচ্ছি, কারণ টুকরো নারিকেল আমার বাসায় বাচ্চারা পছন্দ না করতে পারে। আপনারা এখানে ছোট ছোট টুকরো করে নারিকেল আর কোরানো নারিকেল দুটো দিতে পারেন। আর ছোট ছোট টুকরো করে নারিকেল কেটে দিলে কিন্তু এটা একটু সময় রেখে নারিকেলটাকে সেদ্ধ করে নিতে হবে। আর পুরানো নারকেলের থেকে সিদ্ধ করার ঝামেলাটা নেই। তো নারিকেলটা অত গরম লাগবে না, জাস্ট একটা পরোটার সঙ্গে সঙ্গেই আমি চাউলের গুঁড়িটা দিয়ে দেবো, নাহলে নারিকেলের তেলটা বের হয়ে যাবে। এই মেরা পিঠাকে অনেকে দল্লা পিঠা, ছাইয়া পিঠা বা মুঠো পিঠাও বলে থাকেন। এটা হচ্ছে গুড় নারিকেল দিয়ে করতে হয়। তো আমি এখানে হচ্ছে 3 কাপ পরিমাণ পানির সাথে 1 চিমটি লবণ দিয়েছি আর হাফ কাপের মতো নারিকেল কুড়ানো দিয়েছি। আর খেজুরের গুড়টা আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। তো গুড়, পানি আর নারিকেল যখন একসাথে মিক্স হয়ে যাবে এবং একটা বলক উঠে যাবে, তখনই আমি এখানে চাউলের গুঁড়িটা দিয়ে দেব। আর এই চাউলের গুঁড়িটা হচ্ছে ইনস্ট্যান্ট চাউলের গুঁড়ি, সেই জন্য আমি এখানে 3 কাপ পানির জন্য প্রায় 2.5 কাপের মতো চাউলের গুঁড়িটা দিয়েছি। আর গুঁড়িটা আমি কিন্তু একবারে দেইনি, 3 বারে অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে মিক্স করছি। আর এটা হচ্ছে নর্মালি আমরা যেরকম মেরা পিঠা তৈরি করি ঠিক সেরকম কাইটাই হবে, একটু শক্ত হবে। তো আমি সব কিছু মিক্স করে একটু সময়ের জন্য এটাকে অল্প আঁচে ঢেকে তারপর রেখে দেব। যখনই হচ্ছে ধোঁয়া উঠবে তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। আমি হচ্ছে হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে তারপর এটাকে ময়ান দিচ্ছিলাম, যেহেতু এটা অনেক গরম ছিল, সেজন্য পানি দিয়ে হাতটা ঠান্ডা করে তারপর এটাকে আবারও মেখে নিচ্ছিলাম। এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, জাস্ট যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই হচ্ছে পিঠাটা তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা মেরা পিঠা তৈরি করি বিভিন্ন শেপে, তো আমি হচ্ছে এরকম গুলগুল করেই এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। তারপর একটা স্টিমারে দিয়ে এগুলোকে আবারও ভাপিয়ে নিতে হবে।
জানি না যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্টিমারের মধ্যে দিয়ে দিয়েছি। স্টিমারটাকে আমি আগে গরম করে নিয়েছিলাম, এখন আরও 20 মিনিটের মতো এটাকে স্টিমারে রেখে দেবো, তাহলে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি আগের দিন যে মেরা পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো কেটে নিয়ে তারপর একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে শ্যালো ফ্রাই করে নেব, মানে একটু ক্রিস্পি করে ভেজে নেব, তাহলে চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এদিকে হচ্ছে স্টিমারটা খুলে একটু দেখলাম আমার যে মেরা পিঠাগুলো সেগুলো রেডি হয়ে গিয়েছে কিনা। তো সেগুলো হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মেরা পিঠা দিয়ে খাওয়ার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। তো সবগুলো পিঠা আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে নিলাম, আর যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো প্লেটে নিয়ে নিয়েছি, আর উপর থেকে ডিমটা দিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি নাস্তার টেবিলে নিয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমি গুড় দিয়ে চা বানাচ্ছি। এই শীতের সিজনে কিন্তু এই যে খেজুরের গুড়টা, সেই গুড়ের চা খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু এই প্রথমবার এই পিঠাটা বানিয়েছি, আর খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের পিঠাটা কীরকম হয়েছে খেতে। তো এখন সন্ধ্যার পরে আমরা একটু বাইরে বের হয়েছি, আমাদের কিছু শপিং ছিল, তো সেগুলোই করব। আর এখন হচ্ছে বন্দর বাজারে ওইদিকে যাচ্ছি মাটির বাসনকোসন কেনার জন্য। তো হঠাৎ করে কেন মাটির বাসনকোসন কিনছি সেটা আপনারা জানতে পারবেন, সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আগামী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্দর বাজারে সার্কিট হাউসের অপোজিটে এই মাটির বাসনের বেশ বড় একটা দোকান আছে। তো দোকানের নামটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি দোকানটা একটু আপনাদের সাথে শেয়ার করি, ওদের এখানে কি কি আছে। আমি কিন্তু দোকানের মানে পারমিশন নিয়েই তারপর এই ভিডিওটা করেছি, আর এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি আমার নিজের ইচ্ছেতেই ভিডিওটা করেছি। আমি যেহেতু গ্যাসের চুলায় মাটির এই বাসনকুসন দিয়ে রান্না করব, সেজন্য এগুলি যাতে ফেটে না যায় সেজন্য একটু দেখে শুনে তারপর নিচের দিকটা একটু ভারী কিনা সেটা দেখে তারপর নিচ্ছিলাম। সুন্দর দুইটা নেই কি মাটির এই বাসনকোসনের দামও কিন্তু খুব বেশি ছিল না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো আমি হচ্ছে একটু সুন্দর দেখে ডেকচিগুলো নিচ্ছিলাম, যেহেতু আমি ভিডিও করব। তো এখান থেকে হচ্ছে আপনি অর্ডার করে চাইলে পুরো একটা মাটির ডিনার সেটও নিতে পারেন। আর এখানে কিন্তু মাটির বাসনকোসনের সাথে অনেক সুন্দর সুন্দর টেরাকোটার কাজ ছিল, ছোট ছোট খেলনা ছিল। আর এই ল্যান্টনটা আমার অনেক পছন্দ হয়েছে, আর সাইনের এই গরুটা পছন্দ হয়েছে। তো দোকানের সামনের দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা চিনতে পারেন দোকানটা। আর এখানে হচ্ছে মাটির পুতুল, তারপর বিভিন্ন মূর্তি এগুলোও ছিল। আর এটা হচ্ছে একটা ফুলদানির মতো, এখানে গাছ রাখা যাবে। এখানে কয়েকটা মুখোশের মতো ছিল মাটির, এগুলো হচ্ছে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য। তো আমার হচ্ছে মানে
জাস্ট ভিডিও করতেই ভালো লাগছিল। এগুলো তো আসলে কিনে ঝোলানো যাবে না দেয়ালে, যেহেতু আমরা মুসলিম। তো অন্যান্য ধর্মের যে ভাই বোনেরা আমার আছেন তাদের জন্যই আমি এগুলো রেকর্ড করেছি। তাদের যদি দরকার হয় তারা এখান থেকে নিতে পারেন। আর দোকানের নাম হচ্ছে নিউ বাংলা মাটি। এই তো আপনাদেরকে ওদের কার্ডটাও দেখিয়ে দিলাম। তো এখান থেকে বের হয়ে আমরা আরও কিছু শপিং করলাম। সাইনের স্কুলের ড্রেস লাগবে, ওর স্কুলের ব্যাগ লাগবে, তারপর আরও কিছু টুকিটুকি অনেক শপিং। অনেক দিন থেকে শপিংগুলো জমা ছিল, কেনা হয়নি। তো সব কিছু শেষ করে আমাদের হচ্ছে একটু খিদে লেগে গিয়েছিল। তো একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে সামনে একটা ক্যাফে দেখে ওই ক্যাফেতে ঢুকে পড়েছি। ক্যাফেটা অনেক ছোট বাট সিমসাম করে ডেকোরেশন করা ছিল, তো সেই জন্য একটু রেকর্ড করলাম। তো একদিকে হচ্ছে মেনুটাও চলে আসছে, আর এটা কিন্তু ওদের মানে ওই কাউন্টারে গিয়ে তারপর অর্ডারটা করতে হচ্ছে। তো আমরা মেনুটা দেখে তারপর আমার হাজব্যান্ডকে বললাম, তো উনি হচ্ছে কাউন্টারে গিয়ে তারপর অর্ডারটা করে দিলেন কি কি আমরা নিব আর কি। তো এখানে অনেক মজাদার স্যান্ডউইচ ছিল, আর হচ্ছে সাইনের জন্য বার্গার আনা হয়েছে। তারপর হচ্ছে আমাদের ডেজার্ট খেতে ইচ্ছে হলো, তো আমরা হচ্ছে কিছু ডেজার্ট নিলাম, কফি, তারপর আরও কী যেন ছিল। তো এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে। তো আমি হচ্ছে আমার বাচ্চাদের জন্য, মানে বাসায় সাইফা শামস আছে, ওদের জন্য পার্সেল করার জন্য ওর বাবাকে বললাম। তো পার্সেলের অর্ডারটাও দেয়া হয়েছে। তো এদিকে হচ্ছে মানে স্যান্ডউইচটা আমরা দুজন শেয়ার করে খাচ্ছিলাম। বেশ বড় সাইজের স্যান্ডউইচটা ছিল, আর এটা কিন্তু খুবই টেস্টি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। ইদানিং আমাদের সিলেট শহরে কিন্তু বেশ কিছু ক্যাফে হয়েছে, ওদের খাবারের মানও বেশ ভালো। এক একজনের খাবার এক এক রকমের মনে হয়। তো আমি একবার এক একটা শপেই যেতে পছন্দ করি, সব সময় একই শপে যাই না। তো এদিকে হচ্ছে খুবই মজার একটা ফ্রেঞ্চ ফ্রাই এসেছিল, উপর থেকে হচ্ছে চিজ দেওয়া, আর প্রথমে মনে হচ্ছিল পাস্তার মতো, তো পরে দেখি যে না, এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো ওগুলো শেষ করে আমাদের ডেজার্টগুলো চলে আসছে। তো এখন আমরা হচ্ছে ডেজার্ট শেষ করে তারপর বাসায় চলে যাব, আর বাসায় গিয়েই শেয়ার করব আমি কি কি মাটির বাসন কুসন কিনেছি সেগুলো। না, এটা বলতে তো আমি হচ্ছে 2টা হাঁডি নিয়েছি, আর একটা কড়াই নিয়েছি, আর সাথে লিড নিয়েছি ওগুলোর, আর একটা হচ্ছে সার্ভিং মানে বাটি নিয়েছি, এটাতে সার্ভিং করার জন্য। এটা আবার চুলায় মানে বসানো যাবে না। তো এখন আমি মাটির এই কড়াই আর হাঁডিগুলোকে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেব। তারপর হচ্ছে এগুলোকে একটা গামলার মধ্যে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, কারণ আগামীকালই আমি এই হাঁডিতে রান্না করতে চাইছি। আর কি রান্না করব সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আগামী ব্লগে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।